আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো এবং আমাদের সাথে জন্য স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। রয়েছেন জনাব ফজলে হুদার বাবুল এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করব। রাজনীতির আলোচনা, যদিও খেলা চলছে, আমরা তার মধ্যে একটু রাজনৈতিক আলোচনা থাকতে চাই। সরোয়ার তুষার, একটু আপনাকেই দিয়ে আসলে আলোচনা শুরু করি। বিভিন্ন জায়গায় যেহেতু এনসিপির এখন কর্মসূচি চলছে জুলাই জুড়ে, সেই একটি অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয়নি। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। কথাগুলো অবশ্য আপনারা এর আগেও দু একবার বলেছেন। এখন জুলাই মাস চলছে, আবারও স্বাভাবিকভাবেই জুলাইয়ের সেই ঘটনার মনে করে আবার নতুন করে বলা, যেহেতু লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। আপনারা আওয়ামী লীগের সাথে তুলনা করছেন, সেটি কেন? মানে আওয়ামী লীগের সাথে বিএনপির গেল 4 মাসে এমন কি মিল পেয়েছেন যেটিকে এই তুলনাটা করতে পারছেন? জি, আপনাকে ধন্যবাদ। না, আওয়ামী লীগের সাথে পুরোপুরি তুলনা করা যাবে না, কিন্তু অনেকগুলো লক্ষণ, অনেকগুলো আলামত কিন্তু আগের মতোই, বিশেষত প্রশাসনে কিংবা কূটনীতির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সরকারি দলের যে ধরনের মনোভাব, এগুলো কিন্তু আগের রাজনীতির সাথে একটা মিল আছে। ফলে আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিবাদী মাফিয়া একটা দল এবং সরকার ছিল, যেভাবে এই দেশ থেকে টাকা লুটপাট করেছে কিংবা যেভাবে বিরোধী দলের উপর নির্যাতন করেছে, সাধারণ নাগরিকের উপর নির্যাতন করেছে, সেরকম ঘটনা এখন ঘটছে, সেটা আমাদের বক্তব্য না। কিন্তু কিছু সিমিলারিটিস তো আছে। যেমন ধরুন যে একটা জিনিস আপনাকে খুব অবাক করলো, নিশ্চয়ই আপনি জানেন যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাস্তায় গুলির অর্ডার দিয়েছিলেন, তারা কিন্তু পদোন্নতি পেয়েছে বিভিন্ন জায়গায়। পিএমও অফিস থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন জায়গায় তাদেরকে আবার নতুন করে পদায়ন করা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে। তো এটা তো মানে খুবই হতবাক করার মতো বিষয় যে যারা সরাসরি গুলির অর্ডার দিল তারা কিভাবে প্রমোশন পায় বা তারা কিভাবে পদায়ন পায়। কিংবা আপনি আরেকটা জিনিস দেখবেন যে আমাদের যে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘের নিউ ইয়র্কের সদর দপ্তরে বাংলাদেশের একজন যে স্থায়ী মানে অ্যাম্বাসেডার পদমর্যাদা একজন স্থায়ী প্রতিনিধি বসানো, সেখানে কাকে বসানো হয়েছে? সঞ্চিতা হক নামে একজনকে, যিনি খুবই আনডিপ্লোম্যাটিক কায়দায় এই অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার অ্যাক্টিভিস্ট এবং উপদেষ্টারা যখন গিয়েছিলেন, সেখানে গুম খুনের পক্ষে কথা বলেছেন এবং আওয়ামী লীগের নেতাদের নিয়ে ওখানে আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে আপনার মব করেছে। হ্যাঁ, বাইরে এবং মানবাধিকার কর্মী যারা ছিল তাদেরকে এক ধরনের হেনস্থা করার চেষ্টা করেছে। তাকে আবার ওখানে বসানো হয়েছে। আমাদের কি আর কোনো লোক নাই? তো এই যে জিনিসগুলো আমরা আশা করেছিলাম যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এক নম্বর তার প্রায়োরিটি হবে সংস্কার, পুলিশের সংস্কার। আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, কিন্তু সমস্ত দিক থেকে এই সংস্কারগুলোকে তো টার্ন ডাউন করে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হয়েছে। ফলে বিএনপি সংগঠনগতভাবে আওয়ামী লীগের মতো না হলেও পুরনো যে রাষ্ট্রীয় কাঠামো, সেটার মধ্যেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনা। আমি আপনার কাছে এই প্রশ্নের আবারও আসবো। তার আগে আমি একটু এই আপনি যা বলছিলেন সেটি নিয়ে একটু ফজলে হুদা বাবুল একটু আপনার কাছে জানতে চাই। যে পদোন্নতির কথা তিনি অভিযোগ করছিলেন, সেটি আসলে কি বিকল্পের উপায় ছিল না? যারা একেবারে সরাসরি জুলাই আন্দোলনের বিপক্ষে যাদের অবস্থান ছিল, তাদেরকেই কেন রাখতে হচ্ছে বিভিন্ন দায় দায়িত্ব? ধন্যবাদ দুই সহ আলোচক, আপনাকে এবং যমুনা টিভির সকল কলাকৌশলী দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। তুষার রাজনৈতিক জায়গা থেকে কথা বলেছেন, বিরোধী দল সমালোচনা করবে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা আপনাকে প্রশাসন চালাতে গেলে আমার মনে হয় কিছু জিনিস এই মুহূর্তে আমাদের বোঝা উচিত। এর আগেও কিন্তু 17 বছর পরে 18 মাস কিন্তু একটা সরকার ছিল। তুষারের কাছে ওই উত্তরটুকু আছে কিনা জানি না যে ওই সময়ের সরকার কি করেছে, এখন কি করছে। দুটোর যদি আমরা একটু ডিস্টিংগুইশ করি, সেখানে আমরা দেখব যে
আমার মনে হয়েছে যে বিএনপি চেষ্টা করছে, ভুলভ্রান্তি কোথাও হয়নি এটা কিন্তু বিএনপি কোনোদিনও বলছে না। আপনি দেখুন না, মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন, কিভাবে চলছেন, কি কর্মসূচি নিচ্ছেন, উনি কি নির্দেশনা দিচ্ছেন, উনি কিভাবে তার দলকে নির্দেশনা দিচ্ছেন। এখন প্রশাসনের ক্ষেত্রে 17 বছরে যারা রিক্রুটেড তারা তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয় আওয়ামী লীগ, না হলে গুপ্ত, এর বাইরে তো কেউ নেই। এখন আপনি এই 17 বছরে যারা ছিলেন তাদের বয়সও কিন্তু 25 হয়নি যে আপনি বের করে দিবেন এখনই, যেটা আপনার। জি, আমি বুঝতে পারছি আপনার উত্তর। তো এখন কি আপনার প্রশাসন চালাতে গেলে আপনার সবাইকে নিয়ে চলতে হচ্ছে। এখন আপনার রিক্রুটমেন্ট 4 মাসের মধ্যে করে তাদেরকে পদায়ন করে ইওনো প্রমোশন দেয়া, ডিসি প্রমোশন দেয়া, কিংবা পুলিশের এসপি প্রমোশন দেয়া, কিংবা সেটি নিশ্চয়ই প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি করবে। অবশ্যই সেটা। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার রয়েছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন হিসাবে দেখেন। কয়েকদিন আগে বিএনপির একজন সংরক্ষিত সংসদ সদস্য তিনি একটি গণমাধ্যমে স্নাইপার নিয়ে যে অভিযোগ করেছিলেন, এরপরে সে আলোচনা আরও অনেক দূর গড়িয়েছে। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত তার ওই বক্তব্যের আমরা তেমন কোনো প্রতিবাদও দেখিনি কিংবা বিরোধিতাও দেখিনি। তার মানে বিএনপির দলের এক ধরনের মত চিনি বলেছেন কিনা আপনি আসলে? আপনার এই প্রতিষ্ঠানে এই শোতে এসে আমি নিজেও বহুবার বলেছি এই যমুনা টিভিতে, এটা হচ্ছে বিএনপির রাজনীতি একটু অন্যরকম। যেমন আপনার এখানে এসেছি, আমি তো কারো পারমিশন নিয়ে আসিনি, আমি ব্যক্তি ফজলে হুদা এসেছি। হ্যাঁ, আমি বিএনপি ঘরানার। এখন আমি যদি কিছু বলি এটা তো বিএনপির, হ্যাঁ আপনি যদি বলেন বিএনপির যারা মুখপাত্র এখন আছেন, ডাক্তার জাহিদ কি বলছেন, মাহাদি কি বলছেন, তথ্যমন্ত্রী কি বলছেন, এটাকে আপনি বিএনপির মুখপাত্র বলতে পারেন, সেটাকে আপনি বলতে পারেন না মুখপাত্র। আমি ফজলে হুদা কি বলছি এটা কিন্তু, কারণ বিএনপি মুক্ত বুদ্ধির চর্চা করে, বিএনপি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে, কাজেই আমরা আমাদের মতবাদটা দিতেই পারি। এবং আপনি জানেন যে সংবিধানের কিন্তু 70 অনুচ্ছেদ আমরা তুলে দিচ্ছি, এটাও আপনারা জানেন। নির্দিষ্ট দুটি বিষয়, এটি তো অবশ্য আগে জুলাই সনদের সিদ্ধান্ত ছিল। আপনি আমাদেরকে ম্যাচ করতে পারবেন। আপনি কিভাবে দেখেন? আমার আরেকটা জিনিস এখানে আছে, উনি বলছিলেন যে প্রশাসনের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে কি আমরা এখনো কি এই দায়ে কি দায়ী হব নাকি যে আমরা করদ রাজ্য বানাতে চাচ্ছি? আমরা কোনো একটা রাষ্ট্রের পারমিশন ছাড়া কিছু করছি না। আমার মনে হয় ভালো কাজগুলোর প্রশংসা করলে সরকার আরও কি বলবো উৎসাহিত হবে। আর বিরোধী দল অবশ্যই, যেমন একটা কথা উনি বলেছেন সঞ্চিতা হকের কথা, ওই যে আমি বললাম আপনি স্টাফিং করবেন কাকে দিয়ে, রাষ্ট্র চালাবেন কাকে দিয়ে, এটা একটা যে বলছিলেন যে পুরনো রাষ্ট্র কাঠামো। আরে ভাই, আমরা তো 133টা অধ্যাদেশ নিয়ে কাজ করলাম, আগামীতে এই অধিবেশনেই হয়তো আমরা সংবিধানগুলো সংশোধন করব, আমরা অনেক আইন প্রণয়ন করছি ইতিমধ্যে, আমরা রিক্রুটমেন্টও করছি, বিসিএসেরও রেজাল্ট আসছে। তো ইট মে টেক সাম টাইম। আপনি 4 মাসও সময় দিচ্ছেন না, আপনি তো 18 মাস সময় দিয়েছিলেন, সেখানে কি হলো? তো কাজেই শুধু সমালোচনা করাটা আসলে সমীচীন নয়। আপনি জুলাই আন্দোলনকে কিভাবে দেখেন? কোন ডিজাইনের অংশ? দেখুন, জুলাই আন্দোলনকে আমি কিভাবে দেখি, মানে আমি নিজেই তো একজন জুলাই যোদ্ধা, এটা তো মানে আমার নিজের মুখে প্রমাণ দেবার কোনো, আমি লজ্জাবোধ করছি ইনফ্যাক্ট। কারণ আমরা তো জুলাইয়ে কীরকম অবদান রেখেছি এটা তো মিডিয়ায় এসেছে, এবং আমরা শুধু আমি না, আপনি কেউ এটাকে তাদের নিজস্ব সম্পত্তি, যেটা 71-এর পর হয়েছিল, সেম ঘটনা কিন্তু এখন ঘটছে। আপনি কি দেখাইতে পারবেন যে 1.5 লক্ষ মামলা 60 লক্ষ আসামি আর কোন দলের হয়েছে? আপনি কি দেখাতে পারবেন যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, এখানে কতগুলো নেতাকর্মী জীবন দিয়েছে? আমরা কিন্তু মুগ্ধের কথা শুনি, আমরা খুশি হতাম যদি তারা সাথে ওয়াসিমের কথাও বলতেন চিটাগংয়ের, কিন্তু তারা সেটা বলেন না। তো একপক্ষীয় করলেন। বিএনপি কোনোদিনও, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতায় তার অবদান, এটা নিয়ে আমরা কোনোদিনও বাকবিতণ্ডায় যাইনি, এবং আমরা 24 নিয়েও বাকবিতণ্ডায় যেতে চাই না। 24-এ আমার মতো ফজলে হুদা হাজারও ছিল। হ্যাঁ, আমি হয়তো সেই 17 বছর জেল খাটা, রাস্তায় জীবন নিয়ে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত আমরা সেই 5 তারিখে যখন উত্তরার ব্যারিকেড ভেঙে মহাখালী আসলাম, যখন শুনলাম হাসিনা হলো, মনটা খারাপ হয়ে গেল যে হাসিনার সাথে দেখাটা করতে পারলাম না, লাস্ট কথাটা বলতে পারলাম না যে তোমার জন্য আমি কি করেছি আর এখন তোমাকে আমি কি করব, আমার জন্য তুমি কি করেছ।
আমি চাকরি হারিয়েছি, আমার 3 ভাই চাকরি হারিয়েছে, আমাদের তো অত্যাচারের সীমা ছিল না। কিন্তু জুলাই আন্দোলনকে আমি এমনভাবে দেখতে চাই যে এটা দল মত নির্বিশেষে একটা ঊর্ধ্বে উঠুক। হ্যাঁ, যে ছেলেরা, যে ছাত্ররা কোটা আন্দোলনে এসে এটাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, নেতৃত্ব যেই দিক, মাস্টারমাইন্ড যেই হোক, আমি বলতে চাই এটা সবার আন্দোলন, ছাত্রর আন্দোলন। না, সেটি তো এনসিপিও না প্রাথমিকভাবে করছে না, যে এখানে সবাই অংশগ্রহণ করেনি, তারাও এনসিপিও সেটি বলছে না, কিন্তু তারা নেতৃত্বে ছিল সেটি তো। অফকোর্স এটা কে জানে না যে হাসনাত, বা আপনার মাহফুজ, তারপর আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ, তারপর আপনার সার্জিস, এখন যে মহিলা সদস্য হয়েছেন কোটা থেকে কুষ্টিয়ার নুসরাত, তো তারা তো, আমরা তো দেখেছি যে এই বয়সে তারা, আমাদের নেতারাও অনেক গিয়েছে, এই ডিবি অফিসে অনেক হেনস্থা হয়েছে, এবং সেটা 1 তারিখে হয়েছে, 2 তারিখে হয়েছে, কিন্তু এই যে বয়সের ছেলেরা, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করেছে, এটা অবশ্যই সবাই মনে করে, এবং এটা তারা ফ্রন্ট লাইনে ছিল, এটা কে অস্বীকার করেছে? এটা ছোট করে জনাব তারেক রহমানও করেননি, আমাদের দলও করেননি। কাজে এই অবদানকে আমরা যদি জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ের শহীদদের যারা অঙ্গহানি হয়েছে, সবাইকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই। এবং এই জুলাই নিয়ে আপনি দেখেছেন বাজেটেও কিন্তু সরকার বরাদ্দ রেখেছে, এবং জুলাই জাদুঘরও কিন্তু আমাদের মাননীয় সংসদের মাননীয় স্পিকার মহোদয়, উনিও কিন্তু ভিজিট করেছেন, এটার উপর স্টেটমেন্ট দিয়েছেন। কাজে এই জুলাইকে আলাদাভাবে দেখবার কোনো সুযোগ নেই। যে সরার তুষার, আমি আপনার কাছে ছোট করে একটু জানতে চাই, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিরোধের কারণেই কি আন্দোলন এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন? এটা প্রথমত এটাকে আমি আন্দোলন মনে করি না, এটা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান, আছে, পরিষ্কার পার্থক্য আছে। দ্বিতীয় কথা হচ্ছে, কৃতিত্ব নিয়ে কোনো বিরোধ নাই এখানে, কেউ আমরা কখনো বলি নাই যে এটা আমরা একা করে ফেলেছি। আপনি কোথাও দেখাতে পারবেন না কোনো দলিল দস্তাবেজ, কোনো অসংলগ্ন আলোচনা যেখানে বলা হয়েছে যে আমরা একা করেছি, বিএনপি ঘরে ছিল, এটা আমরা বলি নাই। সবাই করেছে, জনগণ করেছে, জনগণ করেছে বলেই এটা গণ অভ্যুত্থান, নামের মধ্যে এটা সেলফ ডিফাইনিং। কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি কি মনিয়াপা যে কথাটা বলেছেন, শুধু উনার একটা ব্যক্তিগত মতামত হিসেবে আমরা দেখতে পারবো? উনার এই কথাটা লুফে নিয়েছে কারা? যারা আজকে পলাতক, যাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা এটাকে লুফে নিয়েছে, যে ওরাই বলছে দেখো। অথচ তিনি একজন সচেতন মানুষ, তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি পার্লামেন্টে গেছেন, একাধিক আপনার ফ্যাক্টস ফাইন্ডিং ডকুমেন্ট আছে, ইউএন থেকে শুরু করে ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, বণিক বার্তা, যেখানে এই যে 7.62 বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, যেখানে স্নাইপারের বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, শেখ হাসিনা যে পুলিশকে সামরিকায়ন করছিলেন 2014 পর থেকে, কেন করছিলেন, কী উদ্দেশ্যে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ফলে পার্লামেন্টারিয়ান যিনি, আপনি একটা জিনিস ভেবে দেখেন, মনিয়াপা কিন্তু, বা মনিয়াপা কেন, আমরা কেউই, বা আমাদের বাবুল ভাইও, আমরা কিন্তু এই পার্লামেন্টেই পেতাম না যদি গণঅভ্যুত্থান না ঘটতো। তাহলে আপনার তো জনগণের প্রতি এই কমিটমেন্টটা থাকতে হবে। আপনি এত বড় একটা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের এত বড় একটা ঘটনা, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের, সেটাকে যদি আপনি এরকম বলে দেন এবং ওই একজন হোস্টের পাল্লায় পড়ে, তার নিজস্ব এজেন্ডা আছে, ইউ নো দ্যাট, তাহলে আপনি কেন ওইভাবে বললেন? এবং বলার পরে তিনি কিন্তু এটার কোনো ক্ল্যারিফিকেশন দেন নাই। বিএনপির উচিত হচ্ছে এই ব্যাপারগুলো শক্তভাবে মানে মনিটর করা। আরেকটা জিনিস হচ্ছে, এটা না হয় বিএনপির মতামত না, ডাক্তার জাহেদের মতামত তো বিএনপির মতামত, যেটা ভাই বলেছেন, উনি মুখপাত্র, বা ওনার কথাটাকে আমরা দায়িত্বশীল কথা হিসেবে ধরতে পারবো। তিনি বলেছেন গণভোট ইটসেলফ একটা স্টান্টবাজি, এটা পত্রিকা নিউজ হয়েছে। তাহলে এটা কি বিএনপির অবস্থান হিসেবে আমরা দেখবো? কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন মেনে নিয়েছি কারণ না মানলে ইলেকশন দিত না, এগুলো তো দায়িত্বশীল বক্তব্য। তো এগুলোর ক্ষেত্রে তো বিএনপি আমাদেরকে হতাশ করে। আমরা তো কখনো বলি না বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি না, কিন্তু এই বক্তব্যগুলো তো হতাশাজনক। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছ থেকে জানতে চাই, আজকে 11 দলীয় ঐক্য অবশ্য হুঁশিয়ারি দিয়েছেন, দলীয় ঐক্যের হুঁশিয়ারি, গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে। সরোয়ার তুষারও গণভোটের প্রসঙ্গ টানলেন, একটু আপনার মন্তব্য জানতে চাই, গণভোট এখন কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, গণভোট ইস্যু? পুরো জিনিসটা সংঘাতের দিকে যাবে কিনা সেটা আমি ওইভাবে বলতে পারছি না, কিন্তু সংঘাতের দিকে যাওয়া তো কারো কাম্য না। আমি একটা জিনিস বুঝি না, আমি অনেকবার বলছি ওনাদের যাকে যাকে যখন পাইছি, সেটা হচ্ছে যে সমস্ত তর্ক হয় গণভোটকে নিয়ে, এর একটা হচ্ছে যে এটা এর আগে ঠিক মতো আলোচনা হয় নাই, এটার ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল, ইত্যাদি ইত্যাদি, এবং এগুলির ধরেন অনেকটা সত্যতা আছে, কিছু কিছু সত্য ঠিক মতো উচ্চারিত হয় না। যেমন ধরেন গণভোটের বিষয়টা আসছে তো পদ্ধতিগত আলাপ থেকে, পদ্ধতিটা আসলে ঐক্য কমিশনে বিস্তারিতভাবে আলাপের পরেও একমত হওয়া যায় নাই, কিন্তু পদ্ধতিগত আলাপটা আরও বাড়ানোর কথা ছিল, আমাদের চেষ্টা ছিল, আমার দিক থেকে তো চেষ্টা ছিলই।
কিন্তু এখন যারা বিএনপির সাথে এরকম লোকজনই আসলে এই আলাপটা তুলছিল যে আমরা যেহেতু একমত হইতে পারতেছি না, অতএব এই বিষয়টা ঐক্য কমিশন তারা ঠিক করে নিক যে আসলে কি পদ্ধতিতে বিষয়টা যাবে। এটার কোনো লিখিত বিবরণ পাবেন না, কিন্তু আপনি যদি আসলে টোটাল ডকুমেন্ট আপনি দেখেন তাইলে আসলে এগুলি পাওয়া যাবে। আমি বলছি যে ধরেন এইটা তারপরে তারা যেখানে গেল ঐক্য কমিশন হয়তো ধরেন যা তার করার এখতিয়ার ছিল তার চেয়ে বেশি গেছে, কিংবা ধরেন ঐক্যমত যেটা হয়েছিল তার বাইরে গিয়ে তারা তাদের মতো করে জিনিসটার সমাধান করার চেষ্টা করছে, এগুলি বাড়াবাড়ি হয়েছে বা ভুল হয়েছে। আমি ওই জিনিসগুলিকে এই পার্টটাকে সবটা ধরে নিয়ে পরের পার্টটায় যদি আসি যে ধরেন গণভোট হইল এবং গণভোটের যখন অধ্যাদেশ হচ্ছে, গণভোটের যখন কী কী প্রশ্ন যাবে এগুলি যখন বিস্তারিতভাবে এসছে, তারপরেও তো ধরেন বিএনপি গণভোটটায় অংশ নিছে, যদিও ওনারা এখন একটা ক্লারিফিকেশন দেয় যে আসলে তখন ওনাদের একটা ধারণা ছিল, যে আশঙ্কা ছিল যে যদি গণভোটের ব্যাপারটাকে অস্বীকার করতো তাহলে নির্বাচন হইতো না। আমি এটাও ধরলাম যে এটাও তাদের ধরেন একটা অজুহাত কিংবা এটা তাদের একটা যুক্তি ধরলাম। আমি যে জায়গাটা বুঝতে পারি না এখন পর্যন্ত, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে দুইটা জিনিসে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসছে। সংস্কার গণভোটের একটা সিদ্ধান্ত হচ্ছে এটা সংস্কার পরিষদ হবে, একটা হচ্ছে সংসদ হবে, এবং সংস্কার পরিষদের আসলে কার্যপ্রণালীটা কি হবে সেইটা কিন্তু এই তারাই ঠিক করবে। তাইলে ওনাদের যেগুলি নোট অফ ডিসেন্ট আছে কিংবা যেগুলির মধ্যে বিএনপি তো এখন একটা কমিটি করতে চাইছে, পরিষদ গঠন না যেটা করলেও কমিটি করতে যাচ্ছে ওইখানেই আসতেছে, কমিটিটা করতে যাচ্ছে। আমি যে জায়গাটা বলতে যাচ্ছি, ধরেন সংস্কার পরিষদ এবং সংসদীয় সংসদীয় সংশোধন, এর মধ্যে পার্থক্য কি? ওনারাই 2/3 মেজরিটি এখানেও ওইখানেও। একটা মাত্র পার্থক্য, এটা হচ্ছে যে আশা করা হয়, ধরে নেওয়া যায় যে সংস্কার পরিষদের ভেতর দিয়ে আপনি যদি এই পরিবর্তনটা করেন তাইলে এই পরিবর্তনটা মোর সাস্টেনেবল হবে। আদালতের এর আগের যে এক্সপিরিয়েন্স আমাদের এখানে, সেটা হচ্ছে ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা বিরাট আন্দোলনের ভেতর দিয়ে, 9 বছরের আন্দোলনের ভেতর দিয়ে সেটা আনা হয়েছিল না, কিন্তু আমি শেষ করি, সেইটা আনার পরে তো আদালত এটাকে নাই করে দিচ্ছিল, এবং তারপরে 15 বছরের যে সাফারিংস, এটা পুরো নেশনই সাফার করছে, হয়তো বিএনপি সবচেয়ে বেশি সাফার করছে, কিন্তু পুরো সাফারিংসের ভেতর দিয়ে গেছে। এইটা আমাদেরকে একটা শিক্ষা তো দেয়, এইটা আমাদের এই শিক্ষাটা দেয় যে ভবিষ্যতে আমরা যদি কোনো পরিবর্তন করতে চাই তাইলে আমাদের চেষ্টা করতে হবে এই পরিবর্তনটাই যাতে আদালতের হস্তক্ষেপের ভেতর দিয়ে এটা নস্যাৎ হয়ে না যায়, সেটার আসলে রক্ষা করার চেষ্টা করতে হবে। সেই গ্যারান্টি কি দেয়, মানে পরিশোধ করলে কি সেই গ্যারান্টি পাওয়া যাবে যে সেটা চেঞ্জ এখন করা যাবে? পর্যন্ত তো আপনার এটা গ্যারান্টি না থাকার কিছু নাই। সংবিধানের কোন বিধান কি আসলে একদম পার্মানেন্ট হিসেবে না, মনে করার দুই কোনো কারণ ধরনের আছে? ব্যাপার আছে। একটা হচ্ছে পদ্ধতিগত, আপনি ধরেন কালকে চাইলে মূলনীতির কথা বলছেন। কালকে চাইলে বাংলাদেশের মানুষ এটাকে উড়াই দিতে পারবে না, পারবে তো, একেবারে একটা নতুন সংবিধান করতে পারবে, কারণ পিপল হচ্ছে এটার মালিক। এটা হচ্ছে একটা রাজনৈতিক পরিবর্তনের ভেতর দিয়ে হয়। আরেকটা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি থাকে। আপনি একটা জিনিসকে পরিবর্তন করলেন, আমি এসে বললাম পিপলের কাছে যাওয়া লাগতেছে না, আমি একটা অথরিটি, আমারই এই অথরিটিটা সংবিধানই আমাকে দিচ্ছে যে আমি এটাকে চেক করতে পারি, এক্সামিন করতে পারি। আমি এসে বলতে পারি যে এখন পর্যন্ত এগুলো এক্সাম্পল আছে আমাদের, যে তুমি যে পরিবর্তনটা করছো এটা এমন পরিবর্তন করছো যেটা আসলে করার অধিকার পার্লামেন্টকে পিপল দেয় নাই। সো পার্লামেন্টকে যে পাওয়ারটা দেয়, সংস্কার পরিষদকে এর চেয়ে বেশি পাওয়ার তো দিচ্ছে পিপল। সেই জায়গাটা চর্চা করলে, ধরেন আপনি যেটা বললেন গ্যারান্টি নাই, কিন্তু এটা যদি আমার মোর সাস্টেনেবল মনে হয় এবং একটা নতুন ধরেন এটার পরেও উঠে যাবে, তাইলে আপনি একটা চেষ্টা যে করছেন এটাকে টিকানোর, এইটা তো থাকে। কারণ বিএনপির চেষ্টাটা করতে তার অসুবিধাটা কি? মানে এরকম যদি হইতো যে আমি হচ্ছি মেজরিটি হইতে পারি নাই, আমার নোট অফ ডিসেন্ট আছে, এটা আমি টিকাইতে পারবো না, আমি আসলে কার্যপ্রণালী বিধিটা আমি করতে পারবো না, কার্যপ্রণালী বিধিটা করা আছে, অতএব কোন পথে এটা ঠিক হয়ে যাবে আমি বুঝবো না, সেটা হইলেও ধরেন একটা আশঙ্কার কথাটাকে বোঝা যেতে পারতো। এখন তাদের যুক্তিটা কি? না, তারা তো যুক্তি দিচ্ছে যে যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে এই পদ্ধতিটি নাই, ফলে তারা এই পদ্ধতির মধ্যে যেতে চাচ্ছে না। সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে তো সরকারি নাই,
এই অভ্যুত্থানই নাই। কেন নাই? কিভাবে অভ্যুত্থান নাই, কিন্তু সরকার তো সংবিধানের আলোকেই গঠিত আপনার হয়েছে না? অভ্যুত্থান যদি না থাকে তাহলে অভ্যুত্থানের সরকার যে নির্বাচন দিল সেটা আসলে সাংবিধানিক ধারাবাহিকতার শুধু ভেতরে আছেন। কোর্টের পরামর্শ নিয়েই তো গঠিত কোর্টের পরামর্শ যেটা আছে এটা প্রথমত পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ একেবারেই। আর কোর্ট কি আসলে আপনাকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো সরকারকে আসলে কোর্ট দিতে পারে? আপনি যদি ওইটাকে বলেন যে ধারাবাহিকতা নাই, তাহলে তো আপনার কোনো ধারাবাহিকতা নাই। তো তাইলে তো কালকে এসে ধারাবাহিকতার যদি শেষ মাথায় যাইতে চান, তাহলে তো শেখ হাসিনার সরকার হচ্ছে বৈধ সরকার। আপনি কি ওইটাকে নেবেন? বৈধতা, সাংবিধানিক বৈধতার ধারাবাহিকতার পথ ধরে যদি আপনি বৈধতার জায়গায় যান, তাহলে শেখ হাসিনার পরে তো আসলে আর কারো বৈধতা নাই। এইটা তো হচ্ছে কূটতর্ক। মানে আমি একটা জিনিস বলি যে আমরা একটা তর্ক করতে চাই, কূটতর্ক করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি বাংলাদেশ একটা পরিবর্তনের মুখে এসে দাঁড়াইছে, এই পরিবর্তনটা অনিবার্য ছিল, এটা হয়েছে, আমি আরও পরিবর্তন করব এবং এটাকে চাইবো যে পরিবর্তনটা যাতে তুলনামূলকভাবে টেকসই হয়। সেইটা আমার চাওয়ার ক্ষেত্রে আমি দল হিসাবে নাও চাইতে পারি। আমি যদি বুঝি যে আমি যে জায়গায় আছি এটা যদি আমি চাই, এটা আমার জন্য বিপজ্জনক হইতে পারে। আরেকটা হইতে পারে আমি চাইতে পারি না, যদি দেখি যে এটা দেশের জন্যে কিংবা আসলে এই সরকারের মানে কি জনগণের জন্য এটা ক্ষতিকর, তাইলে আমি এটা না করতে পারি। জি, আমরা আলোচনায় কিন্তু আমি তো বিএনপির কাছ থেকে এরকম কোনো যুক্তি দেখি নাই। তারাও সেই যুক্তিটিই দিচ্ছেন যে সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তি তো তাকে নাই করে ফেলে। ফজলে হুদা বাবুল, একটু আপনার কাছে যাই, জানতে চাই বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া, এটি বলছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি এই মন্তব্যটি করেছেন। আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে এখন দেখলাম আমরা 11 দল এবং সরকার একটি বিরোধী অবস্থানে রয়েছে, বিশেষ করে রাজপথে, সেটি হচ্ছে এই গণভোটের ইস্যু। এইখানে সরকারের ধন্যবাদ। মন্তব্য। আমি তার আগে একটু সমালোচক জনাব তুষারের একটা কথা বলি যে ডাক্তার জাহিদ, যেহেতু আমি বলেছি মনি আপারটাকে আমি দলের স্ট্যান্ড বলি না, বললাম ডাক্তার জাহিদ, তো উনি একটা লজিক দিলেন। ডাক্তার জাহিদ যথার্থই বলেছেন। কিরকম দেখুন, আমি নিজেও এটা মনে করি। কিভাবে? আপনি যদি ভোট দিয়ে থাকেন, আপনি যদি ব্যালটের 4টা পয়েন্ট পড়েন, ভুলে যান যে আপনি সংবিধান, ওই ঐকমত্য কমিশন, জুলাই সনদ, আপনি কিছুই জানেন না, আপনি একজন সাধারণ মানুষ, আপনি ভোট দিতে গিয়েছেন, আপনি ব্যালটটা পড়েছেন। ব্যালট পড়ে আপনি কি বুঝবেন? সব কিছু ঠিক আছে, 1, 2, 3, 3.5 ঠিক আছে, অর্ধেক যে কি বলছেন, যারা নির্বাচিত হয়ে আসবে তারা তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তারা কাজ করবে। তাহলে এই উপরের 2.5টা 3টা 3.5টার পয়েন্টের ঘটনা কি? তো এটা একটা জগা খিচুড়ি না, দিস ইজ এ জগা খিচুড়ি। এখন বলতে পারেন তাহলে বিএনপির চেয়ারম্যান, তৎকালীন বর্তমান বিএনপির তৎকালীন দল থেকে নির্বাচিত সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তখন কেন বলেছিলেন যে আমরা গণভোটের, অফকোর্স বিএনপি গণভোটের পক্ষে, কারণ বিএনপি চায় যে জুলাই সনদটাকে একটা লিগ্যাল ভিত্তি দেওয়ার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে। তো জনগণ ভোট দিয়েছে। মোরওভার এই 70%-এর মধ্যে তো ভাই 51+ তো সরি 55+ তো হচ্ছে বিএনপির ভোট। সো বিএনপি তো এটাকে অন করতেছে। কিন্তু গণভোটে তো হ্যাঁ ভোটের পক্ষে তার চেয়েও বেশি। কত? 69। তো বিএনপি ভোট পেয়েছে কত %? হ্যাঁ পেয়েছে। তাহলে কিন্তু গণভোটে তো হ্যাঁ ভোট, বিএনপির যে ভোট তার চেয়ে বেশি। হ্যাঁ, তা ঠিক আছে। তাহলে বিরোধী দল সবাই মিলে ভোট পেয়েছে কত %? You come to the calculation. So this is also বিএনপির ভোট, correct? হ্যাঁ, বিএনপি ভোট দিয়েছে, হ্যাঁ অবশ্যই। Figure talks. Whatever you talk, finally figure talks. কিন্তু ভোটের পরে তো বিএনপি গণভোটের সেই প্রসঙ্গে যাচ্ছে না। এখানে তো আমি তো বলছি, তো এখানে তো বলেই দিয়েছে তার নির্বাচনী এজেন্ডা অনুযায়ী হবে। তো বিএনপি যে বিষয়গুলোতে প্রথম কথা হচ্ছে যে গণভোটের উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদকে ভ্যালিডেট করা জনগণের প্রত্যক্ষ ভোট দিয়ে, এটাকে এই ম্যান্ডেটটাকে আমরা এটা লিগ্যাল কাভারেজ দেওয়া, আর কি জুলাই আন্দোলনে যত কিছু হয়েছে এটা ইন্ডেমনিটি দেয়া, আর কি আমরা যে বিষয়গুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছি জুলাই সনদটাকে এইটাকে ইমপ্লিমেন্ট করা, considering BNP's all the note of dissents, right? Because BNP has got the majority. So BNP তাই করছে।
আবার কেন এই গণভোটকে কি ভ্যালিডেট করতে হবে, এটা কিন্তু একজন সাধারণ নাগরিক কিন্তু হিসেবে আপনি- আমার কিন্তু মাথায় আপনি আসে যেটি বলছেন যে মানুষ এটি পড়ে ভোট দিতে পারবে না, বিএনপির যে ইশতেহার কিংবা 31 দফা সেটি কি মানুষ পড়েছে তাহলে? আমি বিএনপির লোক হিসেবে তো পড়েছি, আমি তো সেটা বলছি। আপনি পড়েছেন, আপনি বলছেন মানুষ 4টি দফা না হ্যাঁ, পড়ে আমরা তো ভোট দিতে তুলে গেছে, তাহলে ধরেছি। বিএনপির 31 দফা মানুষ কিভাবে পড়বে? আমরা তো 31 দফা তুলে ধরেছি, প্রত্যেকটা ইউনিয়নে আমরা 31 দফা নিয়ে কাজ করেছি, বিএনপি সরকার তো করেছে। গণভোটের ব্যালট নিয়েও গেছে। আচ্ছা, হ্যাঁ, ব্যালট নিয়ে গেছি, এবং যে জন্যই আমরা বলেছি, যেহেতু ঘতে আমরা বলেছি, ঘতে যেহেতু বলছে যে তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী করতে পারবে, তার এজেন্ডা অনুযায়ী করতে পারবে, সো উই গো ফর হ্যাঁ ভোট। সো আমরা হ্যাঁ ভোট দিয়েছি, জুলাই সনদকে বিএনপির ইশতেহারে validate তো করেছি। আদালতের যেই স্বাধীন একটি বিচার ব্যবস্থা করারও বিএনপির 31 দফায় রয়েছে, কিন্তু সেই পথে কি এখন পর্যন্ত বিএনপি হাঁটছে? আমরা তো হ্যাঁ, আমাদের যে কয়টা অধ্যাদেশ এখনো আমাদের হয়নি, প্রথম যেটি সেগুলো- বাতিল করা হলো তো আদালতের সচিবালয়। সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করা হলো। না, বাতিল করা কেন হলো এটার ব্যাখ্যা আরো কিন্তু ভালো দিয়েছি। আইন করার কথা Of বলছেন, হ্যাঁ, course, কিন্তু হ্যাঁ, সেটি কবে এবং হবে? সেজন্য না, সেটার জন্য তো আমরা গত অধিবেশনেই কিন্তু আমরা মানে সেটি বলেছিলাম, কবে হবে বলে আপনি মনে করেন? রাষ্ট্রপতির উপর ধন্যবাদ যে ইয়েটা এসেছিল আমাদের প্রাথমিক যেখানে আমরা এতগুলা অধ্যাদেশকে আইনে করলাম, সেখানেই কিন্তু প্রস্তাব ছিল যে বিরোধী দলের কাছে যে আপনারা আপনাদের কমিটির লোকের নাম দেন, তারা হয়তো এবার দিবে, আমরা করে সেটা তো করব, এবং এটা তো আমাদের বদ্ধপরিকর, এবং এই বিষয়ে কিন্তু আমাদের মাননীয় স্পিকার পর্যন্ত রুলিং আছে, এবং সেটা ডকুমেন্টেড। জি, আমি সেটি নিয়ে একটু সরোয়ার তুষার আপনার কাছে জানতে চাই। আমি এই শেষ কমিটি, করলাম না কিন্তু। জি একটু, তো কাজেই যেটা ডকুমেন্টেড, যেটা ডিসাইডেড, যেটা হবে, সেটাকে নিয়ে রাস্তায় যে বিশৃঙ্খলা করা, কারণ জুলাই সনদের অন্যতম এবং প্রধান ছিল আমরা বৈষম্যহীন করব, আমরা দেশ গড়ব, আমরা সাধারণ মানুষের ভালো চাইব, আমরা দেশটাকে আগামীতে নিয়ে যাব, আমরা দেশকে তথাকথিত অঙ্গরাজ্য যেন কেউ বানাতে না পারে, স্বাধীন পররাষ্ট্র নীতি হবে, স্বাধীন কূটনীতি হবে, মানুষের জন্য কাজ করা হবে, এটাই জুলাই সনদের স্পিরিট। জি সরোয়ার তুষার, বিএনপির পক্ষ থেকে সংসদে বারবার বলা হচ্ছে বিরোধী দলের কাছে একটি প্রস্তাব চাওয়া হয়েছে, তারা সদস্য দিলে সেই অনুযায়ী কমিটি হবে, আলোচনার প্রেক্ষিতে সমাধান করতে চাইছে। বিরোধী দল কেন সংসদে সে আলোচনায় না গিয়ে রাজপথে সমাধান করতে চাইছে? এটা কি আবার আন্দোলন করে সমাধান করবে? আচ্ছা, এটা উত্তর দেবো, তার আগে একটু বলি, গণভোটের 4টা প্রশ্ন নিয়ে বাউল ভাইয়ের সাথে আমি দ্বিমত করি। ওই যে ঘ নম্বরে যেটা বলেছে যে আপনি আপনার ইশতেহার অনুযায়ী করতে পারবেন, এটা মানে ক খ গ আপনি আপনার ইশতেহার অনুযায়ী করতে পারবেন, ব্যাপারটা সেরকম না। ক খ গ গণভোটে যেভাবে বলা আছে সেভাবে করতে হবে। ঘ নম্বরে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে এসে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মানে অপরাপর যে সংস্কার, অন্যগুলো এই আর কি, তিনটার বাকিগুলো। বাইরে অন্য যেগুলো আছে সেগুলো আপনি আপনার ইশতেহার অনুযায়ী করবেন, সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। কিন্তু ক খ গ এর ক্ষেত্রে আপনি ছড়ি ঘোরাতে পারবেন না, ওইটা গণভোটের মতোই করতে হবে। এখন স্টানবাজি কথাটা তো ভাইও সমর্থন করলেন, তাহলে তারেক রহমান কি স্টানবাজি করেছেন? তিনি তো বলেছেন হ্যাঁ ভোট দিতে। খেয়াল করে দেখেন, তিনি 29 জানুয়ারি তিনি কিন্তু বলেন না আপনারা গণভোটে ভোট দেবেন। গণভোটে ভোট দেবেন এটা বলার মানে হতো হ্যাঁ দিতে পারেন, না দিতে পারেন, আপনার খুশি। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন ধানের শীষে যেভাবে ভোট দিয়েছেন বা দেবেন সেভাবে আপনারা হ্যাঁতে ভোট দেবেন। তো আপনার গণভোটের প্রশ্নটা আসছে কবে? নভেম্বরের 13 তারিখ। আপনি ভোট চাইলেন কবে? জানুয়ারির 29 তারিখ। ততদিনে 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাসে কি আপনার মনে হয় না যে প্রশ্নে গোলমাল আছে? বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে গণভোটের তফসিল হওয়ার পরে গণভোট অনুষ্ঠানের সময়টা আপনি দেখবেন 15 থেকে 20 দিন। এই বাংলাদেশে এবারে প্রথম, সম্ভবত পৃথিবীতে সবচেয়ে মানে প্রশ্ন আউট যেটা বলে গণভোটের প্রশ্ন 3 মাস ওপেন ছিল, নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এবং সরকার যথেষ্ট পরিমাণ প্রচারণা করেছে। বিএনপির তারেক রহমান সাহেব যখন একটা কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা আহ্বান জানান, এটা সারা দেশের মানুষের কাছে চলে যায়। তাহলে আপনি এখন তো আর এটা গণভোটের হওয়াটার পরে আপনার ক্ষমতায় আসার পরে এই বিতর্কগুলো কেন সৃষ্টি করছেন? এখন আপনি যেটা বলছেন যে আলোচনা করবে বা সমস্যাটা কোথায়, তাহলে আমরা যে 7-8 মাস আলোচনা করলাম এটার কি মূল্য থাকলো? আমরা তো 27 মার্চ এই জিনিসগুলো সেটেল করে এসেছি, এই পুরনো জিনিস আবার আলাপ করবো কেন? আচ্ছা, সংবিধান সংস্কার বিষয়ে একটা কথা বলি, যে কায়ুম ভাই রাইটলি এটা বলেছেন, উনি এই বিষয়ে ওস্তাদ মানুষ, আমি আর ওইখানে যাইতে চাচ্ছি না। একটা জিনিস হলো যে সংশোধনী আর সংস্কার যদি একই ব্যাপার হবে, আপনি আপনার 31 দফার 1 নম্বর দফায় সংবিধান সংস্কার কমিশন করবেন, এই কথা বলেছেন কেন? সংবিধান না, সংস্কার সেখানে কমিশন, তারা একটু ঘুরিয়ে বলেছেন সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার করবে। আমি বলি ওখানে বলা আছে সংবিধান সংশোধনী করব এবং সাংবিধানিক সংস্কার করব, দুটো কথাই আছে, আপনি আবার একটু দেখবেন। তাহলে ওটা মানে হচ্ছে কিছু জিনিস তো সংশোধনী করে আপনি করে ফেলতে পারবেন, আবার কিছু জিনিস যে আসলে সংশোধনীর কাঠামোর মধ্যে করতে পারবেন না, এটা বিএনপির 31 দফার 1 নম্বর দফাতে ওটা স্বীকৃতি আছে। নাহলে আপনি বলতেন যে আমরা সংবিধান সংশোধনী করব, আলাদা করে সংবিধান সংস্কার কমিশন গঠন করব, এটা তো বলার আপনার প্রয়োজন নাই। কমিশন মানে কি? কমিশন মানে আমরা যেটা অন্তর্বর্তী সরকার আমলে দেখলাম,
তাহলে বিএনপি যেই কথাটা বলেছিল সেটা বলেছিল গণঅভ্যুত্থানের আগে, কায়ুম ভাই সহ 31 দফা গণতন্ত্র মঞ্চ 31 দফার একটা যৌথ ব্যাপার আছে। তখন আপনি গণঅভ্যুত্থানের আগে এইটুকু অগ্রসর ছিলেন যে আপনি সংবিধান সংস্কার কমিশন করবেন, এটা বলতে পেরেছেন। গণঅভ্যুত্থান ঘটে গেছে, অন্তর্বর্তী সরকার এসছে, তারা আপনার ওই 1 নম্বর দফাটা কিন্তু বাস্তবায়ন করে ফেলেছিল, সংবিধান সংস্কার কমিশন। তারা আরেকটু এগিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলো। ওখানে যে আলোচনাগুলো হয়েছে আপনি কিন্তু বলতে পারবেন না এটা কোনো লেজিটিমেসি নাই। ওটা লেজিটিমেসি আছে এই কারণে সমস্ত রাজনৈতিক দল ওখানে বসেছে যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, এবং জনগণ বলে নাই যে তুমি এখানে বসতে পারবা না। জনগণকে এটা বলেছে যে আপনারা কারা বসলেন কেন, এবং সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের রেজাল্টই হচ্ছে গণভোট। এখন তাহলে এই গণভোটকে তো বিতর্কিত করার কোনো সুযোগ নেই, আপনাকে গণভোটটা ইয়ে করে। এবং দেখেন আমাদের সালাউদ্দিন ভাই কি বলেছেন, আমরা 3.5টা মানি, অর্ধেকটা মানি না। এটার মানে কি? 3.5টা মানি অর্ধেকটা মানি না মানে হচ্ছে ওই যে আপার হাউস হবে প্রাপ্ত ভোটের অনুপাতে। উনি বলতে চাচ্ছেন ওনারা আপার হাউস পর্যন্ত মানেন কিন্তু প্রাপ্ত ভোটের ভিত্তিতে এটা ওনারা মানেন না। তাহলে এইটা তো আপনি করতে পারেন না, এটা হলো জনগণের উপরে নিজেকে স্থান দেওয়ার। এই জায়গায় কি এখন মতবিরোধের মূল পয়েন্ট? অবশ্যই আপনি যদি সংসদীয় কমিটি করেন, ওই যেটা ওনারা বলছেন সংশোধনী কমিটি, এই সংশোধনী কমিটি তো ওই সাজেদা চৌধুরীরাই করে গেছেন, ওই সুরঞ্জিত সেনগুপ্তরাই করে গেছেন। পরে কি হয়েছে, ওইটার শেখ হাসিনা একাই ওটাকে আবার ঘুরিয়ে দিয়েছে। ফলে সংশোধনীর কথা যেটা কায়ুম ভাই ব্যাখ্যা করেছেন, এরপর আর আমার মনে হয় এটা বলা দরকার নাই যে সংশোধনী দিয়ে আমরা 17টা সংশোধনীর পরে 18 নম্বর সংশোধনীর জন্য এত কিছু হচ্ছে না। ওই রিফর্ম ব্যাপারটা আসলে পলিটিক্যাল, এটা ওই টেকনিক্যাল কিংবা লিগ্যাল টার্ম সংশোধনী দিয়ে এটাকে পুরোটা ধরা যায় না বলেই এখানে সংস্কারের কথাটা এসেছে। জি, হাসনাত কায়ুম ভাই, একটু আমরা আবার একটু শুরুতে যেটি নিয়ে বলছিলাম সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন সময়ে প্রশাসনের যারা প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার কাজ করেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলমান আছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। এটা হচ্ছে বাংলাদেশের অনেকগুলো দুর্ভাগ্যর মধ্যে একটা হচ্ছে, ধরেন এই জায়গাগুলি এখন পর্যন্ত এই সমস্ত আশ্বাস শুনতে চাওয়া। যদিও উনি বলছেন যে আসলে সরকার চালাইতে গেলে বা 18 মাস আমরা দেখছি যে আসলে এরকমই চলছে, কিন্তু আমরা 18 মাস এবং এটাকে ধরেন আলাদা করে ওই রকম একদম পর্দা দিয়ে ওনারা যেভাবে ভাগ করে আমি ওইভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী যে পর্যায়টার মধ্যে বাংলাদেশ ঢুকছিল, সেখানে দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে আমরা সংস্কার নিয়ে যখন চিন্তা করতাম তখন আমরা একটা ভয় পাইতাম। আমার একটা ভয় কাজ করতো যে আসলে পুলিশকে যে সংস্কার করতে হবে, পুলিশকে যেই মাত্রায় এম্পাওয়ার্ড করা হয়েছে এবং তারা যে পরিমাণ ক্ষমতা ভোগ করা শিখছে, তাতে আসলে পুলিশকে ম্যানেজ করা খুব কঠিন হবে একটা গভর্নমেন্টের জন্য। কিন্তু দেখেন বাংলাদেশে সবার আগে যারা সংস্কারটা চাইলো নিজেদের, এটা হচ্ছে পুলিশ। পুলিশ নিজেই বলল যে তার সংস্কার লাগবে, সে আসলে কোনো দলের হইতে চায় না। এইটা অন্তর্বর্তীকালীন সরকার এই পুলিশ সংস্কার না করে পুলিশের ভেতরে আবার তারা বললো যে তাদেরকে আসলে সাহস যোগাইতে হবে, তাদেরকে শক্তিশালী করতে হবে। আমি অনেক প্রশ্ন করছি এবারে যে আপনি কি সাহস দিতে চান? ঘুষ খাওয়ার সাহস, খুন করার সাহস, গুম করার সাহস? এইটা ধরেন একটা জায়গায়। আরেকটা খুব বড় রকমের জায়গায় অন্তর্বর্তী সরকার ধাক্কা খাইলো, যে কেবলমাত্র মানে জনপ্রশাসনের সংস্কারের জায়গায় আওয়াজটা উঠছিল। প্রথম যে রিভল্টটা হলো প্রতি বিপ্লবের যদি সরাসরি কোনো ঘোষিত ব্যাপার থাকে, এইটা আসছিল হচ্ছে আমলাতন্ত্র থেকে। ধরে নিই যে তখন অনেকগুলো ব্যাপার ছিল সেই জন্য আসলে, এবং এই সরকারের তো অন্তর্বর্তী সরকারের সাপোর্ট ছিল, কিন্তু তারা তো কেউ আসলে সরকার পরিচালনার জন্য যোগ্য, দক্ষ কিংবা তাদের হোমওয়ার্ক করা মানুষ এরকম না। এবং তারা প্রচুর আন্দোলন সংগ্রাম এগুলির ভেতরে ছিল, এবং অভ্যন্তরীণ সংকটও এর চাইতে বেশি ছিল, বহিস্থ সংকট এর চাইতে বেশি ছিল। তখনকার সরকার ধরেন ভয় পাইছে আমলাতন্ত্রকে হাত দিতে। কিন্তু আমি এই সরকারের কাছ থেকে যেটা আশা করি, এই সরকার তো এরকম একটা কোনো ঝুঁকিপূর্ণ সরকার না। সবচাইতে বেশি যত সিট আসলে বিএনপি নিয়ে আসছে, এইটা তার জন্য বিপজ্জনক। এত সিটের দরকার ছিল, ওনার যেহেতু কম হইলে ভালো হইতো, অন্যরা থাকতো। কিন্তু যাই হোক, যারা আছে এখন পার্লামেন্টে তারা প্রত্যেকে হচ্ছে ধরেন অভ্যুত্থানের পক্ষের শক্তি, এবং এটা কেউ আমলাতন্ত্র তাদের পথে বাধা হবে, সংস্কারের পথে বাধা হবে, সেটা নিয়ে এদের কোনো দল আসলে আমলাদের পক্ষে দাঁড়ায় যাবে এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটবে অচিরেই, এটা মনে করার কোনো কারণ নেই। তাহলে এই সরকার সবচেয়ে বড় বিপজ্জনক জায়গার মধ্যে, যদি 2 নম্বর বিপদ হয়, এটা হওয়ার কথা হচ্ছে আমলাতন্ত্রের দিক থেকেই, আর এটা হচ্ছে, তারা নিজেরা টের পাচ্ছে। কিন্তু এটা এইরকমভাবে তারা আসলে সমাধান করার চেষ্টা করছে যে আমলা তোষণের ভেতর দিয়ে
আগের সরকারের যে কাঠামো, ওই কাঠামো তো অব্যাহত আছেই, কাঠামোর উপরে যে মানুষেরা ছিল তাদেরকেও একইভাবে কেবলমাত্র রাখা না, তাদেরকে এম্পাওয়ার্ড করা, তুষার যেটা বলতেছিল যে তাদেরকে প্রমোটেড করা, পদায়ন করা, এইটা একটা মেসেজ দেয়। যে মেসেজটা হচ্ছে যে মানুষের যত সমর্থনই থাকুক, সরকার মানুষের সমর্থন এবং মানুষের আকাঙ্ক্ষাকে আসলে গুরুত্ব দেয় না। সে গুরুত্ব দেয় হচ্ছে ওই কাঠামোর উপরে, যে কাঠামোর উপরে দাঁড়ায় আসলে স্বৈরতন্ত্র হয়। এবং ওনারা যে প্রথম অধিবেশনে যেগুলিকে স্থগিত করলো, যে অধ্যাদেশগুলি, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে ওনারা যেগুলি বলতেছেন যে এর চাইতে ভালো আইন করবেন, এইটাই এরকম মনে হয় না। মনে হয় ভালো আইন হচ্ছে সরকারের জন্য যেটা ভালো, এইটা জনগণের জন্য যেটা ভালো, সে আইন করার কোনো প্রবণতা থাকলে এইটার ধারাবাহিকতা রেখে তারপরে তারা এটাকে সংশোধন করতেন, যে এখানে আরও এটাকে প্রোগ্রেসিভ করা দরকার। তো তারা যখন এটাকে বাতিল করে ফেলে এবং যেগুলিকে রাখা ধরেন সরকারের জন্য সুবিধাজনক, সেগুলি যখন রাখে তখন ইন্ডিকেট করে যে ওনারা এই সংস্কারের স্পিরিটটার সাথে থাকতে চায় না। এখন এইটা আমি বুঝতে পারি না কেন চায় না। আমার একটাই ধরেন সংকট কাজ করে ভেতরে, আমি বুঝতে পারি না এটা যে এটা ঘটে কেন। এই সরকারের এটা ঘটার কোনো বস্তুগত আমি কোনো কারণ দেখি না, কিন্তু আমি এটা দেখতে পাই এবং এটার জন্য আসলে এক ধরনের কষ্ট কাজ করে, দুর্ভাগ্যজনক মনে হয়, এইটা বলতে পারি। জি স্যার, তুষার একটু আপনার কাছে জানতে চাই, বিশেষ করে যেই এনসিপির অনুষ্ঠানের উপর হামলা প্রসঙ্গে একটু জানতে চাই। প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এনসিপির পক্ষ থেকে, বিশেষ করে এনসিপির আহ্বায়ক এটিকে রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখছে সরকার। আজ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা তাই বলছেন। এনসিপি কি এখনো মনে করে কিনা যে প্রশাসনের সহযোগিতায় এই হামলা হতে পারে? কারণ এরই মধ্যে দুজন আটকও হয়েছে। আটক হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা জানতে চাই যে আরও কারা জড়িত ছিল এবং তাদের শাস্তি যেটা প্রাপ্য সেটা হওয়া উচিত। কিন্তু একটা জিনিস আমরা তো এখনো বুঝতে পারছি না, লাইট অফ করলো কারা? মানে বিদ্যুৎ, ওই সমাবেশে বিদ্যুৎ বন্ধ করলো কারা? যুবলীগের ওই ছেলেরা না হয় ওখানে ককটেল ফুটিয়েছে, কিন্তু লাইট অফ করার ব্যাপারটা তো একটা মানে বিদ্যুৎ বিভাগের ব্যাপার। তা আমি গতকালকে বলেছি, আজকে বলি, দুটো ব্যাপার হইতে পারে। একটা হলো এখানে প্রশাসনের একটা অংশ এই ধরনের একটা কিছু করতে চেয়েছে, অথবা যেহেতু বিদ্যুৎ বিভাগে ওই আওয়ামী লীগের আমলের নিয়োগ, এদের পুরনো সিম্প্যাথি রয়ে গেছে, তাদের সাথে যুবলীগের একটা আতাত এবং তারা বন্ধ করেছে, এটাও হইতে পারে, তদন্ত করতে হবে। কিন্তু আরেকটা জিনিস আপনি দেখেন, যে কোনো সময় যে কোনো অবস্থায় একটা দেশে এই ধরনের হামলা হলে সরকারকে দায় নিতে হবে না? সরকার তো এটার জন্য দায়ী থাকবে, কারণ তার তো নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। এবং আপনি জানেন যে এটাকে সরকার হয়তো হালকাভাবে নিয়েছে, যে আমাদেরকে তো, আপনি আরেকটা জায়গার কথা আমি বলি, পাবনার চাটমোহর, এখানে আমরা যাব কয়েকদিন পরে, তো এটা তো আমাদের তো স্কেডিউলটা ঘোষণা করা, তো সেখানে রীতিমতো পোস্টার সাঁটিয়ে এই নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা অলরেডি ঘোষণা দিয়েছে তারা ওখানে আরেকটা গোপালগঞ্জ করবে। মানে গোপালগঞ্জ গত বছর যেটা হয়েছে সেখানে তারা আরেকটা গোপালগঞ্জ ঘটাবে। তার মানে আপনি এই সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন যে তারা এইটা নিয়ে প্রচারণা করছে এবং হম্বিতম্বি করছে। সরকারের তো নজরে আনা উচিত ছিল এবং এটা খেয়াল রাখা উচিত ছিল যে এরকম ঘটনা ঘটতে পারে কোথাও না কোথাও, ফলে নিরাপত্তাটা জোরদার করার ব্যাপার আছে। কিন্তু সেটা আসলে আমার ধারণা তারা খুব হালকাভাবে নিয়েছে যে এনসিপির প্রোগ্রাম, এটা ওরা ওদের মতো করে করুক। হ্যাঁ, কিংবা আমরা সোশ্যাল মিডিয়ায় গতকালকে সারাদিন যেটা দেখলাম যে এনসিপি এই নাটকটা করেছে, আপনার কাছে কিন্তু এটা খুব সিমিলার প্যাটার্ন মনে হবে। যারা ভিকটিম হয়, যারা আক্রান্ত হয়, তাদের উপরে এসে দোষটা চাপানো হয়। ঠিক আছে, তো আমি বলবো যে এই যে আপনি ঘটনা এরা যে ঘটাইলো, তার চেয়ে বড় জিনিস হচ্ছে এরা যে এখনো আছে। আপনাকে আমি আরেকটা তথ্য দিই, গাজীপুরের এক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা, নাম কি সামথিং মোরল, সে ঘোষণা দিয়ে বিদেশ থেকে বাংলাদেশে এসছে। কার সাথে? আতাত করে এসে, শুধু আসছে সেটা না, এসে সে মিছিল করেছে ঘোষণা দিয়ে, তার এখনো সে বহাল তবিয়তে আছে। জি, ফজলুদ্দা বাবুল, একটু আপনার কাছে জানতে চাই, সরওয়ার তুষার যে প্রশ্নটি করলেন বিদ্যুৎ নিভে যাওয়া এবং যে ঘটনার উল্লেখ করলেন, সেটি নিয়ে আপনার উত্তর জানতে চাই। পাশাপাশি বিএনপি এর আগের যে অভিজ্ঞতা, এর আগে যখন ক্ষমতায় ছিল সেই সময় টানা 63 জেলায় বোমা হামলা সহ নানান ঘটনাগুলোর দৃষ্টান্ত রয়েছে, সেই অনুযায়ী বিএনপি কি আসলে অতটা অ্যালার্ট এই সরকারের আমলে এখন পর্যন্ত সেটি দেখা যাচ্ছে? ধন্যবাদ। বিএনপির একটা ইতিহাস আছে, 75 বলেন, 90 বলেন, 26 বলেন, তো অনেক আন্দোলন সংগ্রাম, চড়াও উতরাও, অনেক অনিয়ম, অনেক কিছুর পর বিএনপি আর ক্ষমতা আসে। এবারও তাই হয়েছে। 1, 2, আমি তুষারের সাথে মানে পূর্ণ সহমত নয়। তুষার বোধহয় জানে না, আজকেও সংসদে মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন এটার যথাযথ বিচার হবে। আমি কালকে পুরো ভিডিওটা দেখছিলাম, যখন এসপি সাহেব, ওখানে একজন নারী এসপি, আমি নামটা মনে নাই আমার, উনি বলছিলেন যে তাদের ওখানে সমাবেশ করবার কথা ছিল 6টায়,
সমাবেশটা হয়েছে 9টায়, মানে 9:45। তো হাউএভার ইট ইজ, তারপর হ্যাঁ অফকোর্স, আর আমি এটা কাউকে কোনো দায়ী দোষী করতে চাই না, দায় অবশ্যই সরকারের, কারণ সরকার এটা দেখভাল করবেন। কিন্তু এখানে ওই ক্যাচগুলো আছে কিন্তু, যে কারণে, তবে আমি মনে করি যখন একটা জিনিস তদন্তের আওতায় আসে, যখন একটা জিনিস আপনার তদন্ত কমিটিও উনি কালকেই ডিক্লেয়ার করেছেন স্পষ্টে, আমি দেখলাম। সো লেট ইট বি গো, কারণ এখানে যদি কোনো উল্টাপাল্টা হয় তখন আমরা কথা বলতে পারি, কারণ আইনমন্ত্রী এটারে নিশ্চয়তা দিয়েছেন যে এটা হবে। আমি এই আগের কিছু কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ওই যে সংশোধনী আর সংস্কার, দীর্ঘদিন থেকে এগুলো বলছি, মানুষজন এগুলো আসলে পছন্দ করে না, কিন্তু আমরা বলি, আমাদের এই মিডিয়াতে এই জিনিসগুলো বারবার আসছে। আচ্ছা ধরুন আপনি একটা ব্রিজ সংস্কার করবেন, ব্রিজ, কালভার্ট, সাঁকো সংস্কার করবেন, কি করবেন আপনি? ওটাকে তো ইট পাথর বালি সিমেন্ট লাগিয়ে তো আপনি কাজ করবেন নাকি? জি। তো তাহলে আপনি এই সবার মাধ্যমে আমি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি যে আর্জেন্টিনা গোল পরিশোধ করেছে, আর্জেন্টিনা সকল, তো আমি শেষ করছি। তো কাজেই যখন আপনি সংবিধান সংস্কার করবেন তখন ওটাকে তো সংশোধনের মাধ্যমে করতে হবে। জুলাই সনদের কোন ধারায় সংশোধন ছাড়া বলা আছে? তো কাজে এইসব কনফ্লিক্টগুলো, আরেকটা যেটা উনি বলেছেন যে পলিটিক্যাল রিফর্ম, এটার সাথে কিন্তু আমি একমত, সহমত, এগ্রিড, যে রিফর্মগুলো সবসময় পলিটিক্যালি হতে হয়, কিন্তু যে আঁতাতের কথা বলেছে এগুলো দেখুন, যুক্তির পিঠে আপনি যুক্তি দিতে পারবেন, সেটা অন্য জিনিস। আমি যদি বলি 626 জন গেল কার হাত ধরে দেশের বাইরে, আমরা একেবারে শেষের দিকে আছি, অনেক প্রশ্ন আসবে। জি, হাসান কামিল ভাই, আপনার কাছে যারা আঁতাতের কথা বলে, বিএনপির ইতিহাস কিন্তু আঁতাত সেটি বলে না। হাসান কামিল ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখলাম যাত্রাবাড়িতে ব্রিজের উপরে যে পতাকা হয়েছে সেটি নিয়ে সমালোচনা হয়েছে, কিংবা এনসিপির সমাবেশে হামলা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে গেল 4 মাসের একটি নতুন সরকার হিসেবেও যদি বিবেচনা করেন, সরকার কতটা সজাগ বলে মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে? এইটাও হচ্ছে যে আসলে সরকারের কাছে তো প্রত্যাশাটা আমাদের অনেক বেশি, এটা সরকার টের পায় কিনা আমরা জানি, কারণ এটা অভ্যুত্থানের পরে, আমি আবারও বলি, এটা রিপিটেশন হচ্ছে যে অভ্যুত্থানের পরে এই সরকার সমস্ত কিছুই আসলে একটা নতুনভাবে করবে, এবং আমরা যেই বাংলাদেশে ছিলাম সেখান থেকে আমরা আসলে বাইরে যাচ্ছি, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আসার কথা। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সবচেয়েতে বেশি উদাসীন সরকার, এবং যিনি দায়িত্বে আছেন উনি চৌকস মানুষ, সমস্ত ব্যাপারে ওনার আসলে আমরা দেখি যে খুব চৌকস। তো তার নিজের ক্ষেত্রে, তার নিজের এরিয়া, তার নিজের মন্ত্রণালয়, একেবারে আমি বলি যে এটা যদি অন্য কারো হাতে হইতো তাহলে উনি কিন্তু নিজেই আসলে চাইতেন যে আছে তাকে এখানে রাখা যাবে না, মানে উনি যে রকম চৌকস দেখি আর কি অন্যান্য পারফরমেন্সের ক্ষেত্রে। এইটা হচ্ছে খুব ভয়াবহ। মানে আমি ধরেন বিএনপির কাছ থেকে কি হয়েছে দেখেন, যে আমি বলি যে 3টা জায়গায় এসে সফল, দুর্দান্ত মাত্রায় ধরেন মাদক বাড়ছে, মাদকের বিস্তার, মাদকের বাণিজ্য, এইটা একদম প্রত্যেকটা গ্রামাঞ্চলে অ্যাভেলেবল হয়েছে, এবং পরিবারগুলির ভেতরে এই ছেলেরা তার মার সাথে বাপের সাথে নিজের পরিবারের মধ্যেই ধরেন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। একটা হচ্ছে চাঁদাবাজি সালিশের নামে গ্রামাঞ্চলে, মানে বিএনপির লোকজনের আর কোন রকমের কাজ নাই, একটা কাজ এই জায়গায় আসলে নজর দেওয়া উচিত বলে মনে করেন। আরেকটা হচ্ছে বালি উত্তোলন, আর এগুলি নিয়ে ওনারা নিজেরা যে পরিমাণ মারামারি করতেছে সেটি নিয়ন্ত্রণ করা উচিত। আলোচনা শেষ করতে হচ্ছে। 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।